হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের স্বাগত। তো আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 8-এর পরাজয় এই গল্পটি নিয়ে। পরাজয় এই গদ্যাংশটি রচনা করেছেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। তো চলো শুরু করি। রাগে ফুঁসছিল রঞ্জন। একটু আগে ও সবকটা কাগজে বারপুজোর রিপোর্ট পড়েছে, ছবি দেখেছে, রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। ওদের ক্লাবের অনুষ্ঠানে কে কে ছিল সেইটাই ও দেখতে চেয়েছিল বেশি করে। এখন কাগজগুলো পড়ে আছে টেবিলের ওপর, আর রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে এই গল্পের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র রঞ্জনের রাগ হয়েছে। কেন রাগ হয়েছে? রাগে একদম ফুঁসছে গড়গড় করে, কারণ সে একটি ক্লাবের হয়ে ফুটবল খেলে। সেই ক্লাবে একটা পুজো হচ্ছে, সেই পুজোতে তাকে নেমন্তন্ন করা হয়নি। সে সব খবরের কাগজগুলো একসঙ্গে করে সব কাগজে রিপোর্ট পড়ছে। সবাই ছবি তুলেছে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে ক্লাবের অনুষ্ঠানে কে কে এসেছিলো, শুধু তাকেই ডাকা হয়নি। এটার জন্য সে একদমই আশা করেনি তার ক্লাব থেকে। তাই রাগে সে ফুঁসছিল, কেন আমাকে নেমন্তন্ন করা হলো না। কাগজগুলো এখন টেবিলের ওপর পড়ে আছে, আর রঞ্জন পাক দিচ্ছে, পায়চারি করছে, চরকির মতো ঘুরছে। এত দুঃখ, এত ব্যথা সে কখনো পায়নি। গত 15 বছর যে ক্লাবের জন্য সে রক্ত ঝরালো, আজ তারাই কিনা তাকে এত বড় অপমানটা করলো। ওকে একবার ডাকার দরকার মনে করলো না। প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে, প্রেসিডেন্ট ফোন করেন, সেক্রেটারি ফোন করেন, ফুটবল সেক্রেটারি ফোন করেন। এত দুঃখ পেল রঞ্জন, এত দুঃখ, এত ব্যথা সে কোনো দিনই পায়নি এই ঘটনাটাতে যেটুকু পেয়েছে। গত 15 বছর ধরে সে এই ক্লাবের হয়ে খেলছে, এই ক্লাবের হয়ে রক্ত ঝরিয়েছে, ক্লাবকে অনেক প্রাইজও এনে দিয়েছে, কাপ এনে দিয়েছে, কিন্তু তারা এত অপমান করলো আমাকে একবার ডাকার প্রয়োজন মনে করলো না। অত ঘটা করে পুজো করলো তারা, আর আমাকে ডাকলোই না। প্রত্যেক বছর কি সুন্দর ফোনের পর ফোন করে, কখনো প্রেসিডেন্ট ফোন করেন, কখনো সেক্রেটারি ফোন করেন, ফুটবল সেক্রেটারি ফোন করেন ক্লাবের বার পুজো যাবার জন্যে। বাড়িতেও আসেন কেউ কেউ। তারপর পয়লা বৈশাখে 7 সকালে মাঠে যাওয়ার জন্য গাড়ি এসে হাজির হয়। রঞ্জনও চান টান করে তৈরি থাকে, গাড়ি এলেই বেরিয়ে পড়ে। গত 15 বছর ধরে এই রেওয়াজ চলছিল। গত বছরই রঞ্জন অনুভব করেছিল ওকে নিয়ে আর মাতামাতিটা ঠিক। এই যে পুজো হচ্ছে, পুজোতে যাওয়ার জন্য প্রত্যেক বছরই তার বাড়িতে সবাই নেমন্তন্ন করতে আসে ক্লাব থেকে। তারপর কি হয়, পয়লা বৈশাখের 7 সকালে সে উঠে স্নান টান করে রেডি হয়ে যায়, কেননা একটু পরেই গাড়ি আসবে। রঞ্জন চান টান করে রেডি হয়ে থাকে, গাড়ি এলেই সে বেরিয়ে পড়ে। এটাই চলে আসছিল, এই নিয়মের কোনো অন্যথাই হয়নি। এই নিয়ম প্রত্যেক 15 বছরের পর বছর ধরে চলে আসছিল। কিন্তু গত বছর ধরেই রঞ্জন এটা অনুভব করলো যে এই মাতামাতিটা ঠিক আগের মতো নেই। মাতামাতিটা কেমন যেন একটু ছাড়া ছাড়া ভাব, গায়ে মাখেনি রঞ্জন। ভেবেছিল ও তো পুরনো খেলোয়াড়, এত নতুন খেলোয়াড়দের দিকে যারা ক্লাব ছেড়ে যাওয়ার কথা ভাবছে তাদের দিকে বেশি নজর দেওয়া ভালো। তবু মনটা যেন একটু খুঁতখুত করেনি তা নয়। একবার মনে হয়েছিল তবে কি ক্লাবে ওর দর কমে গেছে, কথাটা মনে হয় ওর মনটাও খারাপ হয়ে গেছিল, তবে গুরুত্ব দেয়নি। রঞ্জন আগের বার থেকেই লক্ষ্য করলো যে রঞ্জনকে আর বেশি ওরা মাতামাতি করছে না। এটা কিন্তু রঞ্জন গায়ে মাখেনি, ভেবেছিল নতুনরা আছে তাদেরকে নিয়ে মাতামাতি করছে, আমি তো পুরনো, আমাকে না নজর দিলেও হবে। কিন্তু তার মনে একটা খুঁতখুঁতে ভাব থেকেই গেছে। একবার মনে হয়েছিল যে তাহলে ক্লাবে কি আমার দর কমে গেছে, কথাটা মনে হতেই আরও মন খারাপ হয়ে গেছিলো, তবে গুরুত্ব দেয়নি। ফুটবল সেক্রেটারি আর তার কোচ এসে ওর সঙ্গে দলগড়া নিয়ে আলোচনা করছিলেন, কাকে কাকে এবার দলে আনা যায় তাই নিয়ে ওরা পরামর্শ চেয়েছিলেন। ওদের সঙ্গে কথা বলার পর ওর মনের মধ্যে জমে ওঠা মেঘটা কেটে গিয়েছিল। ঠিক 1 বছর আগের ঘটনা, আর এবার
ফুটবল সেক্রেটারি আর কোচ এসে রঞ্জনের সঙ্গে আলোচনা করেছিল এবার দলে কাকে কাকে রাখা হবে, পরামর্শও চেয়েছিল রঞ্জনের কাছে। তার জন্য রঞ্জনের মনের মধ্যে যে মেঘ জমে উঠেছিল, সে অভিমান জমে উঠেছিল, মনটা খুঁতখুত করছিল, সেটা কিন্তু কেটে গেছে। এটা কিন্তু 1 বছর আগের ঘটনা। আর এবার গাড়ি পাঠানো তো দূরের কথা, মাঠে যাবার জন্যে ওকে কেউ ফোনও করলো না, একবার বললেও না, গাড়ি পাঠায়নি তো সেটা তো মানা যায়, তবে একবার যদি ফোন করতো সেটাও তারা করেনি। ও ভেবেছিল বলেনি তো কী হয়েছে, গাড়ি নিশ্চয়ই পাঠাবে। ও রঞ্জন ভেবেছিল আমাকে বলেনি কিন্তু গাড়ি পাঠাবে, তাই সে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বসেছিল। কিন্তু ঘড়ির কাঁটা ঘুরেই গেল, সকাল গড়িয়ে গেল, গাড়ি আর এলো না। কেউ টেলিফোনেও একবার বলল না গাড়ি পাঠাতে পারলাম না, তুই চলে আয়, এ কথাটাও কেউ বলল না। সারাটা সকালও ছটপট করে বেরিয়েছিল, দুঃখ অভিমান ওকে কুরে কুরে খাচ্ছিল। আর এইরকম কষ্ট সে কোনোদিনই পায়নি। পরে সে ভীষণ অপমানিত বোধ করলো, নিজের মনেই অপমান হতে লাগলো। বুঝেছিল যে ইচ্ছে করে ওরা আমাকে নিমন্ত্রণ করেনি, এইভাবে আমাকে বুঝিয়ে দিল ওরা যে আমাকে আর দলে ক্লাবের প্রয়োজন নেই। গত 15 বছরে শত প্রলোভন, মানে অনেক অফার পেয়েছে, অনেক টাকার অফার পেয়েছিল, লক্ষ লক্ষ টাকার অফার পেয়েছে, অনেক বড় চাকরির অফার পেয়েছে, কিন্তু ক্লাবের মুখ চেয়ে সেগুলো সবই ফিরিয়ে দিয়েছিল। আজ সেই ক্লাবই তাকে এত বড় আঘাত করলো, অপমান করলো, ক্লাবের বার পুজোয় তাকে নিমন্ত্রণ করলো না। রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোই হয়নি, লজ্জাতে বেরোতেই পারেনি। কি করে বাড়ির বাইরে যাবে, সবাই জিজ্ঞেস করবে বলে সে যেতে পারেনি। হালখাতার কোনো নিমন্ত্রণও যায়নি, নিজের মনের মধ্যে শুধু যুদ্ধই করে গেছে। বুঝতে পারছিল না কি করবে, একটা ভেতরের মধ্যে অব্যক্ত যন্ত্রণা, যেটা মুখ ফুটে বলা যাচ্ছে না, সেই যন্ত্রণায় সে ছটপট করতে থেকেছে। আর তার মধ্যে নিজের মনের মধ্যে জেগে উঠেছে দুঃখ আর অভিমান রূপান্তরিত হয়েছিল রাগে, ক্লাবের ওপর রাগে সে গা গিরগির করছে। তাদের জন্য এত বছর ধরে নিজেকে শেষ করে দিয়েছিল, খেলোয়াড় জীবনের শেষ লগ্নে পৌঁছে আজ তারা এই প্রতিদান দিল, এই ব্যবহার করলো। কথাটা মনে হতেই একদম রাগে রঞ্জন ফুঁসে উঠল। আমি কি ফুরিয়ে গেছি? রঞ্জন ভাবতে লাগলো, আমি কি শেষ হয়ে গেছি? তাহলে ওরা কি আমাকে আর নেবে না? ঠিক আছে, তাহলে এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। তাই বলছে রঞ্জন। হ্যাঁ, খেলার মাঠে সে আমি প্রমাণ করে দেব যে আমি ফুরিয়ে যাইনি। কিন্তু কিভাবে আমি প্রমাণ করব, তাদেরকে কিভাবে আমি দেখাবো? আমার ক্লাবের কর্তাদের হাবভাব দেখে সে পরিষ্কার বুঝতে পেরেছে তাকে আর ওদের দরকার নেই। নতুন ছেলেদের নিয়ে মাতামাতি করছে, কিন্তু তার সিকি ভাগ যদি আমাকে দিতে পারতো, তাহলে আমি আর দরকারই হতো না এইসব রাগ করার। তাহলে খেলোয়াড়দেরকে নিয়ে এরকম অবস্থা, তাহলে অন্যরকম হতো। তবে আমি ক্লাব ছেড়ে দিব? আঁতকে উঠল রঞ্জন। এবার এসব কি ভাবছে সে নিজেই ভাবলো, আমি এসব কি ভাবছি, অসম্ভব। এই ক্লাবের জার্সি গায়ে দিয়ে আমি 15 বছর ধরে খেলেছি। ওই 10 নম্বর জামাটা আমাকে অনেক শক্তি দিয়েছে। আর কি দিয়েছে? যশ দিয়েছে। যশ মানে টাকা পয়সা, মান সম্মান, অর্থ প্রতিপত্তি সব কিছুই দিয়েছে। রঞ্জন কল্পনা করতেই পারে না যে এই 10 নম্বর জার্সিটা সে পরবে না। তাহলে একথা ভাবাও পাপ। তাহলে কি করব? নিজের মনেই ছটফট করতে থাকে রঞ্জন। অফিসে গিয়েও নিস্তার নেই। অফিসে যারা চাকরি করে তারাও ক্লাবেরই ছেলেরা আছে, তারা ওই খবরের কাগজে ফলাও করে সব বেরিয়েছে, তারা জেনে গেছে। তাই জনে জনে এসে জিজ্ঞেস করতে লাগলো রঞ্জনকে, তুমি রঞ্জনদা তুমি কালকে কেন ক্লাবে যাওনি? নিয়ে রঞ্জন বলল যে না রে, আমি কাল সকালে আমাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল, তাই আমি যেতে পারিনি। ওরা বলল তখন, হ্যাঁ তাই বলো, আমরা তো অবাক হয়ে গেছিলাম। নান্টুদাকে জিজ্ঞেস করলাম, নান্টুদা তো বললই না। নান্টুদা হলো ক্লাবের সেক্রেটারি। সে বলল যে ঠিক জানে না কেন তুমি এলে না, আমরাও ভেবে পাচ্ছিলাম না কি হলো। রঞ্জনের মনের মধ্যে সেই কষ্ট ভাবটা আবার জেগে উঠল। এতক্ষণ সে কষ্টটা ভুলেছিল, অফিসে এসে মনটাকে হালকা করবে এটা ভেবেছিল, কিন্তু এই সব প্রশ্নের মধ্যে আবার তার কষ্টটা জেগে উঠল। নান্টুদা বাড়ি যায়, বারবার ফোন করে, গাড়ি পাঠায়, আর এবার জানেই না ক্লাবের পার পুজোয় যায়নি সে। তাই নান্টুদা তো আগেরবার কতবার ফোন করেছিল, গাড়ি পাঠিয়েছিল, আর এবার কিছুই জানে না। ওদেরকে বলেছে যে আমি জানি না। তবে কি ওরা ক্লাবে রাখতে চায় না? এইভাবে অপমান করে বুঝিয়ে দিচ্ছে যে রঞ্জনকে আর তাদের দরকার নেই।
রঞ্জনের মাথার মধ্যে ঝিমঝিম করে উঠল, না আর অফিসে থাকতে পারবে না। উঠে পড়লো, বেরিয়ে পড়লো অফিস থেকে। কিন্তু যাবে কোথায়? বাড়ি যাওয়া যায় না, বাড়ি গেলে মা বাবার ভাববে। অন্য সময় হলে ক্লাবেই চলে যেত, কিন্তু একবার ভাবলো ক্লাবেই যাবে, কিন্তু পর মুহূর্তে তার মনটা বিদ্রোহ করে উঠলো। কেন যাব ক্লাবে? কালকে অত হইচই করলো, ওরা ঘটা করে পুজো করলো, আমাকে ডাকেনি, আর আমি চলে যাব? তখন গাড়িটা নিয়ে চলে গেল সে গঙ্গার ধারে। এখন অফিসের সময়, সবাই স্কুল কলেজও খোলা, কেউ চেনা জানা কেউ থাকবে না, নিশ্চয় গঙ্গার ঘাটে গেল। কারো চেনা লোকের সামনে আর পড়তে হবে না। গাড়িটা পার্ক করলো রঞ্জন, তারপর একটা বেঞ্চের ওপর গিয়ে বসলো। গঙ্গার ধারে পাতায় পাতায় ঝিরঝিরে হাওয়া বইছে, কানে ভেসে আসছে পাখির ডাক। গঙ্গার ছোট ছোট ঢেউ দেখতে ভালো লাগছে। দূরে নোঙর করে জাহাজগুলো বাঁধা আছে। রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে সেই জাহাজের। অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে, যাত্রীর আশায় অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে। ফেরি স্টিমারগুলোর জন্য ওদের খুব অসুবিধা হয়। দূরে কোথাও কোনো পাতার আড়ালে একটা কোকিল ডাকছে। আজকাল তো কোকিলের ডাক শোনাই যায় না। খুব রঞ্জনের মনটা অনেকটা হালকা হয়ে গেল। ও ঠান্ডা মাথায় এবার ভাবতে শুরু করলো, এবার কি করব আমি? আমার ক্লাবের কর্তারা আমাকে তো পরিষ্কার বুঝিয়েই দিয়েছে আমাকে দলে রাখবে না, তাহলে কি আমি এখন ক্লাব ছেড়ে দেবো? কথাটা মনে হতেই আবার বুকের ভেতরটা আরও মোচড় দিয়ে উঠলো। কেমন করে উঠলো? বুকের মধ্যে চেপে রাখা যন্ত্রণাটা উপরের দিকে তার গলার কাছে এসে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। রঞ্জন বুঝলো ওর চোখ দুটো ভারী হয়ে আসছে, ফোঁটায় চোখ দুটো একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে, শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। রঞ্জন পকেট থেকে রুমাল বের করলো, চোখটা মুছলো। এবার কি করবে সে ঠিক করে নিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে 2 দিন অপেক্ষা করব, তারপর যদি ক্লাবের মধ্যে কেউ আসে তো ভালো, আর না আসে তো ক্লাব ছেড়ে দেব। না, খেলা ছাড়বো না, দেখিয়ে দেব যে আমি ফুরিয়ে যাইনি। সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মনটা অনেকটা শান্ত হলো। ও উঠে দাঁড়ালো। এখন কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসলো। পরের 2 দিন ছটপট করে বেড়ালো রঞ্জন। অফিস ছাড়া আর কোথাও গেল না, কারোর সঙ্গে তো ভালো করে কথাও বলল না। অফিস ছাড়া কোথাও গেল না, কারোর সঙ্গে ভালোভাবে কথাও বলে না। অফিসে যে কোন সহকর্মীগুলো থাকে তার থেকে বয়সও ছোট, আর রঞ্জনদা তাকে গম্ভীর, তার জন্য তারা কথাও বলতে সাহস করে না। 2 দিন অফিস করলো। এই প্রথম সে 10টা থেকে 5টা পর্যন্ত অফিস করেছে। হ্যাঁ, এতদিনটা সে এত রকম অফিসই করেনি। একটু অফিস করে সঙ্গে সঙ্গে ক্লাবে চলে গেছে। রঞ্জন আশা করেছিল ক্লাবের কেউ আসবে। হ্যাঁ, বাকি সময় বাড়িতে টেলিফোনের কাছে বসে থাকলো। যদি কেউ ফোন করে, বাড়ির লোক তো অবাক, ছেলেটা কি করছে, কি হলো, বাড়ি থেকে কেন যাচ্ছে না, ও বাড়িতেই সবসময় থাকছে কেন? কিন্তু ওর চোখ মুখ দেখে কেউ কোনো প্রশ্নও করেনি। বোঝা যাচ্ছিল কি একটা প্রচণ্ড টেনশনের মধ্যে সে আছে। 2 দিন কেটে গেল। ক্লাবের থেকে লোক আসা তো দূরের কথা, একটা ফোনও পর্যন্ত কেউ করলো না। নিজের সঙ্গে লড়াই করতে করতে রঞ্জন কী করলো বলো তো? এবার রঞ্জন তৃতীয় দিন রাত্রিরে টেলিফোন করলো অন্য ক্লাবের সেক্রেটারিকে। অন্য দলের সেক্রেটারিকে ফোন করলো। স্বপনদা, আমি রঞ্জন সরকার বলছি। রঞ্জন, মাই গড, তুমি আমায় ফোন করবে কোনো দিন ভাবতেও পারিনি। কেমন আছো ভাই? ভালোই। তোমাদের ক্লাবের কি খবর? খুব ধুমধাম করে এবার বার পুজো হলো, শুনলাম তুমি যাওনি। রঞ্জন একটু ইতস্তত করে আস্তে আস্তে বলল, হ্যাঁ স্বপনদা, ওরা আমাকে ডাকেনি। কি বলছো রঞ্জন? ওরা তোমায় ডাকেনি? এ কখনো হতে পারে? তুমি যে ওদের জন্য তোমার জীবন দিয়ে দিয়েছো, তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা। অবহেলা, অপমান। স্বপনদাকে এবার ফোন করলো রঞ্জন, দিয়ে বললো যে আমি রঞ্জন সরকার বলছি। তখন ওরা বলছে, স্বপনদা বলছে, মাই গড রঞ্জন, তুমি আমাকে ফোন করবে ভাবতেই পারিনি। কেমন আছো ভাই? রঞ্জন বলল, ভালোই। বলছে তোমাদের ক্লাবে তো, স্বপনদা তখন বলছে, তোমাদের ক্লাবে তো বার পুজো হলো খুব ধুমধাম করে, আবার শুনলাম তুমিও যাওনি। রঞ্জন তখন ইতস্তত করতে লাগলো, বলল যে হ্যাঁ স্বপনদা, ওরা আমাকে ডাকেনি। আর তখন স্বপনদা বলছে, ওরা ডাকেনি? এ কখনো হতে পারে? তুমি তাদের জন্য এত করেছো? বলছে, হ্যাঁ, এই পুরস্কার পেলাম। অবহেলা আর অপমান। ওরা তোমায় একবার ফোনও করেনি? না স্বপনদা। রঞ্জনের গলা জড়িয়ে এলো। স্বপন যা বোঝার বুঝে নিল। আচ্ছা রঞ্জন, তুমি বাড়ি থেকে বলছো তো? আমি আসছি, 1/2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে। তখন স্বপনদা বলল, 1/2 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। দিয়ে রঞ্জন বলল, আচ্ছা ঠিক আছে।
এবার রঞ্জন টেলিফোনটা রেখে দিল। এতদিনেই স্বপনদারা তাকে অনেকবার ফোন করেছিল, দেখা করতে চেয়েছে, কিন্তু সে দেখা করেনি। লক্ষ লক্ষ টাকার প্রলোভনও দেখিয়েছে যে আমরা এত টাকা দেবো, তোমরা আমার দলে চলে এসো, কিন্তু রঞ্জন পাত্তাই দেয়নি। কারণ তার ক্লাবকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। 15 বছর আগে সেই যে খিদিরপুর থেকে এসেছিল আর কোনোদিন ক্লাবই ছাড়েনি। বাংলার হয়ে খেলেছে, ভারতের হয়ে খেলেছে, একাধিকবার বাংলা আর ভারতীয় দলের অধিনায়ক হয়েছে, অনেক পুরস্কার পেয়েছে, অর্জুন পুরস্কার পেয়েছে। ক্লাব প্রীতির আদর্শ নমুনা হিসাবে তারই নাম হয়েছে। অন্য ক্লাব যখন ওকে 3-4 লাখ টাকা দেবার অফার দিয়েছিল, তখন এখানে অল্প 1.5 লাখ টাকাতেই সে খুশি মনে শুধু চেয়েছিল যে নিজের সম্মান, ভালোবাসা, আন্তরিকতা, এই 1.5 লাখ টাকা নিয়ে সে খেলেছে। আর তার আত্মত্যাগের বিনিময়ে এই দিল তারা অপমান, অবহেলা। বার পুজোয় তো ডাকলোই না, বুঝিয়ে দিল যে তোমাকে আমাদের দরকার নেই। রঞ্জনের মনে পড়ল একসময় নান্টুদা বলেছিল, জানিস বার পুজোর দিন ক্লাবের সব থেকে নির্ভরযোগ্য খেলোয়াড়দের নেমন্তন্ন করা হয়, আর যাদের আনা হয় না তখন বুঝবি যে তাদের দল আর চাই না, ক্লাব আর চাই না। এবার রঞ্জন বুঝলো তাহলে আমাকে আর তাদের দরকার নেই। আমাকে নিমন্ত্রণ না করে বুঝিয়ে দিল যে রঞ্জন সরকার তোমাকে আর দরকার নেই। কথাটা মনে হতেই রঞ্জনের শরীরটা টান টান হয়ে উঠল। রঞ্জন রাগে দুঃখে অভিমানে ফুঁসে উঠল। সে এই অপমান সহ্য করবে না। সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। স্বপনদা বোধহয় চলে এসছে। স্বপন এবার বলল, স্বপন জানে মাছকে কিভাবে টোপ খেলে মাছ ধরতে হয়, রঞ্জনকে সেইভাবে ডাঙায় তুলতে হবে। তাই ঘরে ঢুকেই বললেন, সামান্য ব্যাপার নিয়ে এত মন খারাপ কেন করছো রঞ্জন? রঞ্জন বলল, সামান্য ব্যাপার তো নয়। আপনি কি বলছেন স্বপনদা? এত বড় অপমান। দেখো, স্বপনদা বলছে, দেখো কোনো ভুল বোঝাবুঝি তো হয়ে থাকতে পারে। তারপর 2 দিন কেটে গেল স্বপনদা, ওরা আসা তো দূরের কথা, একটা ফোনও পর্যন্ত করেনি। এটা রঞ্জন বলল। জানেন স্বপনদা, ওরা আমাকে একটা ফোনও করেনি। সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি। এবার স্বপনদা বললেন যে সত্যি ওরা তোমার সঙ্গে ভালো কাজ করেনি। আপনি বলুন স্বপনদা, এই ক্লাবের জন্য আমি আমার জীবন দিয়েছি। আপনারাই তো বারবার লক্ষ টাকার অফার দিয়েছেন, আমি ফিরিয়ে দিয়েছি। ওরা যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট ছিলাম। আমার মাথায় তুলে সবাই নাচুক, আমি কোনোদিন নাচুক আমি চাইনি, কিন্তু আমি চেয়েছিলাম একটু সম্মান, একটু মর্যাদা। এবার সেটাও দিল না, উল্টে বুঝিয়ে দিল আমাকে আর দরকার নেই। এবার রঞ্জন বলতে লাগলো, স্বপনদা জানেন আমি এই ক্লাবের হয়ে আমার জীবন দিয়েছি। আপনারা আমাকে কত টাকার অফার দিয়েছিলেন, আমি তখন সেই টাকাতে রাজি হইনি। আমি ওই অল্প টাকা নিয়েই খেলেছি। আমি চাইনি যে ওরা আমাকে মাথায় তুলে নাচুক। আমি চেয়েছিলাম শুধু একটু সম্মান, একটু মর্যাদা। ওটাও দিল না, উল্টে বুঝিয়ে দিল যে আমাকে আর ওদের দরকার নেই। তাহলে তোমাদেরকে আমি এটা পরাজয় গল্পটা 2 পার্টে করব। এটা প্রথম পার্ট, নেক্সট পার্ট 2তে পুরোটাই পড়িয়ে দিব। তাহলে তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের কেমন লাগলো এই পড়াটা আমাকে কমেন্টে জানিও, আর লাইক ও শেয়ার করে দিও আমার ভিডিওটা। তো আজ এ পর্যন্তই, আসি, টাটা।